15-16 বছর আগেকার কথা। পটলডাঙ্গা স্ট্রিটে এক বেঞ্চি পাতা চায়ের দোকানে রামতারণ বাবুর সঙ্গে আমার আলাপ শুরু হয়। 1 পয়সা দামের 1 পেয়ালা চা। গোলদিঘি বেরিয়ে এসে সস্তায় চা পান সারতে দোকানটাতে ঢুকলাম। আরও 5-6টি খদ্দের অত সকালেও সেখানে জমায়েত হতো। এই দলের মধ্যে অনেকেই মেস বাড়ির বাসিন্দা। একমাত্র রামতারণ বাবুই ভাড়া বাড়িতে বাস করেন, মেসে নয়। সেই জন্যেই তাঁর সঙ্গে আলাপের ইচ্ছে আমার হয়তো অত বেশি ছিল। তখন থাকি মেসে। গৃহস্থ বাড়ির মধ্যে একটা নতুন জগৎ দেখতাম। সেই রামতারণ বাবু একদিন বললেন, আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প রামতারণ চাটুর্যে, অথর। গল্প পাঠে সৌমিক মৈত্র। রামতারণবাবু দেবব্রত ব্যানার্জি। পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে রামতারণ চাটুর্যে, অথর। কোন দিকে যাবেন? চলুন গোলদিঘিতে যাই। আচ্ছা চলুন। দুজনে একখানা বেঞ্চির উপর এসে বসলাম। রামতারণ বাবু একটা বিড়ি ধরালেন। আজ একটা কথা শুনলাম, শুনে বড় খুশি হলাম। তাই আজ আপনাকে একটু আলাদা করে এখানে আনা। কি কথা বলুন তো? আপনি নাকি লেখক। শুনলাম নাকি একখানা বই লিখেছেন। অনেকে ভালো বলেছে। মানে? না না, আরে এতে আর অত সংকোচের কারণ কি? ভালোই তো, ভালোই তো। বেশ বেশ, বড় সন্তুষ্ট হওয়া গেল। সুরেন কাল আমায় বিকেলে বলছিল। আচ্ছা, আমি কিন্তু প্রায় চুপ করেই রইলাম। রামতারণ বাবুর বয়স আমার চেয়ে অনেক বেশি। মাথার চুল একটাও কাঁচা নেই। তাকে একটু সমীহ করেই চলতাম। বড় আনন্দ হলো আপনার পরিচয় জেনে। শুনলাম নাকি আপনার বই বেশ ভালো বিক্রি টিক্রি হয়। ওই একরকম হয়, মন্দ নয়। তবুও কিরকম বিক্রি হয়? একটা এডিশন ফুরিয়েছে। আগে এই 2nd এডিশন চলছে। তা কতদিনে হলো? ধরুন তা প্রায় 1.5 বছর। বটে? রামতারণ বাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করলেন। আমি ঠিক বুঝতে পারলাম না আমার বইয়ের 2nd এডিশন হওয়া এমন কি একটা সামাজিক দুর্ঘটনা। আজকাল হয়েছে যত সব এই বাজে বইয়ের আদর, লোকের রুচিও নেমে গিয়েছে। এবার আমি মনে মনে ভীষণ রেগে গেলাম। উনি প্রবীণ ব্যক্তি, কোথায় আমায় উৎসাহ দেবেন তা নয়, আমার বইকে বাজে বইয়ের পর্যায়ে ফেলে দিলেন। কি করে জানলেন উনি? পড়েছেন আমার বই। লেখকের অভিমান একটু বেশি। আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম। আচ্ছা চলি, আমার কাজ আছে। আরে না না, বসুন। এই দেখুন, রেগে গেলেন নাকি? না না, আমার একটু কাজ আছে তাই। এই আপনাদের মতো ইয়ং লেখকদের এটা বড় একটা চট করেই রেগে যান। শুনুন না। হ্যাঁ, আমি বলছি কি, আপনি বোধহয় জানেন না আমিও একজন অথর। ও তাই? আমার বিরক্তি কেটে গেল এক মুহূর্তে। আপনার কি বই? উপন্যাস না ধর্মগ্রন্থ? উপন্যাস। উপন্যাস? আচ্ছা, আপনার নাম তো রামতারণ। রামতারণ চাটুর্যে নাম শোনা আছে? আমার বইয়ের নাম রঙের গোলাম, পরশমণি, সোনার বাংলা। ও, কোথাও নাম শুনেছি বলে মনে করতে পারলাম না। তবুও আপ্যায়ন আর হৃদ্যতার সুরে বললাম, বেশ বেশ, বড় খুশি হলাম। এতদিন ধরে চায়ের দোকানে মেলামেশা, কই এই কথা তো কোনোদিন শুনিনি, আজই প্রথম। আরে আমিও তো আজ প্রথম।
সেই থেকে ওর সঙ্গে আলাপ ঘনিষ্ঠ হয়ে জমল। রোজ চায়ের দোকানে দেখা, প্রায়ই গোলদিঘির বেঞ্চিতে দুজনে কথাবার্তা হতে লাগল। একদিন রামতারণবাবু বললেন, একদিন আমার বাড়ি আসুন না। কবে যাবেন বলুন? এর 2-3 দিন আগে থেকে রামতারণবাবু আমায় ধরেছেন। তাঁর একখানা বই আছে, বছর কয়েক আগে লিখেছেন, তার জন্য প্রকাশক জোগাড় করে দিতে হবে। বুঝলাম যে বইখানা আমায় দেখাবার জন্যেই উনি বাড়িতে নিয়ে যেতে চান আমাকে। সেই জন্যেই যেতে নারাজ ছিলাম। কেবলই দিন পিছিয়ে দিতে লাগলাম। 1 মাস 2 এভাবেই কেটে গেল। একদিন সকালে মেসে বসে আছি, হঠাৎ দেখি রামতারণবাবু এসে হাজির। উনি কখনো আসেননি। ভালোভাবেই খাতির করলাম। প্রবীণ সাহিত্যিক তো বটে একজন। একটা বিশেষ কাজে এলাম ভায়া। হ্যাঁ, বলুন না। আপনাকে বলতে কোনো আপত্তি নেই। আমার একখানা বইয়ের 2nd এডিশন হবে। 1st এডিশনের বই একখানাও আর বাজারে নেই। বাহ! একটা প্রকাশক জোগাড় করে দিন না। কিছু টাকার বড় দরকার হয়ে পড়েছে। কি বই? আগে রঙের গোলাম। আমার বইয়ের মধ্যে সবচেয়ে ভালো বই। বেশ নাম আছে বইখানার। বাজারে যাচাই করে দেখলেই বুঝতে পারবেন। ও, দিতেই হবে ভায়া। টাকা কড়ির একটু টানাটানি পড়েছে। কিছু আশা দরকার, সে যেখান থেকেই হোক। বুঝলেন কিনা? রামতারণবাবুর বাড়ি একদিন যেতেই হলো। একতলায় 2-3টে ঘর, বাইরের ঘর নেই। তার বদলে ঢোকবার পথের সরু জায়গাটুকুতে একটা বেঞ্চি পাতা। তাতেই আমি বসলাম। রামতারণ একটা বাটিতে চিঁড়ে ভাজা নিয়ে এলেন। একটি ছোট ছেলে চা দিয়ে গেল। আতিথেও তার কোনো ত্রুটি হল না। অত্যন্ত অনুরোধে পড়ে এসেছি, কিন্তু রামতারণবাবুর কোনো উপকার করতে পারব কি? যদি পারি তবে তো খুবই আনন্দিত হব। তাই বললাম, তাহলে এবার বইটা। হ্যাঁ, এবার নিয়ে আসি। একটু পরে খান 2 মোটা পুরনো বাঁধানো খাতা এবং 1 বোঝা কাগজ নিয়ে রামতারণবাবু আবার এসে বসলেন। একখানা খাতা খুলে আমায় তিনি দেখাতে লাগলেন। বিভিন্ন খবরের কাগজে, সাময়িক পত্রিকায় তাঁর বই সম্বন্ধে যেসব আলোচনা বার হয়েছিল সেগুলোর কাটিং আঠা দিয়ে মারা। কাটিংগুলো হলদে বিবর্ণ হয়ে গিয়েছে। বহুকাল আগের জিনিস। সেসব সাময়িক পত্রিকার মধ্যে একখানারও নাম আমি শুনিনি। 20 শতাব্দীর প্রথম দশকে বোধ করি তাদের অস্তিত্ব ছিল, কিন্তু এখন বহুকাল তারা মরে ভূত হয়ে গিয়েছে। লেখাগুলোতে আছে রামতারণবাবু রঙের গোলাম লিখে বঙ্কিমের খ্যাতির প্রতিদ্বন্দ্বী হয়েছেন, এমন ভাব ও ভাষা বাংলা সাহিত্যে দুর্লভ। রামতারণবাবু সলজ্জ বিনয়ের সঙ্গে লাইনগুলো আমায় আঙুল দিয়ে দেখিয়ে দিতে লাগলেন। এই যে এই একখানা পত্রিকাতে লিখছে, রামতারণ চট্টোপাধ্যায় বর্তমানে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক। বাঙালি সমাজের নিখুঁত ছবি তার নিপুণ লেখনীর সাহায্যে রঙের গোলাম উপন্যাসখানিতে ফুটিয়ে তুলেছেন। বাহ! হ্যাঁ, দেখলেন তো? হ্যাঁ, রামতারণবাবু নিতান্ত জাতা লোক নন দেখছি। কিন্তু এসব অতীত যুগের কাহিনী। আমি তখন নিতান্ত বালক। তবে কত যত্নে রামতারণবাবু খাতাটা কিন্তু আজও রেখে দিয়েছেন। কত কাল আগের সেসব কাগজ, যাদের নামও আজকাল কেউ জানে না। কাটিংগুলো বিবর্ণ হলদে হয়ে গিয়েছে, যেন বহু যুগ আগের কথা বলে মনে হচ্ছিল আমার। তবে এমন হলো কেন? এক সময়ের এত নামী লেখক আজ তিনি একটা বই প্রকাশ করবার জন্য আমার মতো লোকের শরণাপন্ন হয়েছেন কেন? দেখলেন তো সব? হ্যাঁ, ওই
হংকং টাইমস্টারের কাটিংটা, ওটা দেখলেন? হ্যাঁ, দেখলাম। আপনি দেখছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছিলেন এক সময়। হ্যাঁ, তাও ওই আর কি। আচ্ছা, কতদিন লেখেননি আপনি? লিখব না কেন, লিখি তো। তবে ওই মধ্যে দিন কতক একটু বন্ধ করেছিলাম। কেন? ওই ইংরেজি কাগজের মোহে পড়েছিলাম। কিরকম বলুন তো? একটা আমেরিকান পেপারে ভারতবর্ষের কথা লিখতাম, তারা বেশ টাকা দিত। তাতেই বাংলা লেখা ছেড়ে দিলেন? পয়সা পাচ্ছিলাম ভালো, আর বাংলা লিখে কি হবে এই ভাবলাম। তারপর? তারপর দেখলাম বাংলা না লিখলে মনের খুঁতখুঁতানি যাচ্ছে না। কতকগুলো উপন্যাসের প্লটও মনে এলো, আবার তখন বাংলা লিখতে হাত দিলাম। কিন্তু কি জানি কি হয়ে গিয়েছিল ইতিমধ্যে, আর প্রকাশক পাচ্ছি না মোটে। এদিকে সেই আমেরিকান কাগজের সঙ্গেও আজকাল আর সম্পর্ক নেই, তারাও হাত গুটিয়েছে। আগে বেশ টাকা দিত, কাগজটাই বোধহয় তাদের উঠেই গিয়েছে। চিঠিও লেখে না আর। তাই তো। এমন সময় একখানা বই হাতে দিয়ে রামতারণবাবু সগর্বে বললেন, এই আমার রঙের গোলাম। আচ্ছা। আমি বইটা খুলে উল্টে পাল্টে দেখতে লাগলাম। ভূমিকাটা দেখেছেন? হ্যাঁ, পড়ছি। ভুবন বাড়ুজ্যের লেখা। কথাটা বলেই রামতারণবাবু আমার মুখের দিকে চাইলেন, বোধহয় লক্ষ্য করবার জন্য যে এ নাম শুনে আমার মুখের ভাব কেমন হয়। কিন্তু আমার মুখের ভাবের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলেই আমার ধারণা, কারণ সে নাম আমি কোনোদিন শুনিনি। হয়তো তিনি এককালে প্রসিদ্ধ কেউ ছিলেন, তবে তা বহুকাল আগেই হবে। তবু গলায় যতদূর সম্ভব সম্ভ্রমের সুর এনে বললাম, হ্যাঁ, তাই দেখছি। আরও লেখা আছে বইয়ের পেছনে, উল্টে দেখুন, অনেক লোকের মতামত ছাপানো আছে। আমি উল্টে দেখি, সত্যি সত্যি অনেকে ভালো বলেছে বইটাকে, কিন্তু তাদের আজকাল আর কেউ চেনে না, তাই তাদের মতামতের মূল্য এখন আর কানাকড়িও নেই। যুগ বদলে গিয়েছে। সেদিনের বাণী যারা শুনিয়েছিল আমড়া গাছের পাকা পাতার মতোই কি অদ্ভুত তাদের দিন ঝরে গিয়েছে। তাদের আজ আর কেউই চেনে না। চুন বালি তত্ত্বটা কি অদ্ভুতভাবেই উপলব্ধি করলাম সেদিন থেকে। আমার সামনে নোনা ধরা পুরনো দেওয়াল, জীর্ণ চুন বালি খসে অনেকখানি ইট বেরিয়ে পড়েছে। এক গাদা পুরনো বাঁধানো খাতা, যাদের জীর্ণ হলদে বিবর্ণ খবরের কাগজের কাটিংয়ে চুকিয়ে ফেলেছেন জীর্ণ হলদে প্রশংসা। পুরনো যাদের মতামত গন্ধ, তারা ইহলোকের হিসেব চুকিয়ে ফেলেছেন বহুকাল। সামনে বসে পুরনো কাগজপত্রের ভ্যাপসা গন্ধ, আর তারই মধ্যে রামতারণ চাটুর্যে আমার সামনে বসে শিরাবহুল হাতে পুরনো খাতার পাতা উল্টাচ্ছে। লেখক হয়তো উনি একদিন মন খারাপ না হয়ে পারে না। দিন আমিও লেখক, আমার চেয়ে অনেক বড় দরের লেখক হয়তো উনি একদিন ছিলেন। তবে দিন চলে যায়, থেমে থাকে না। আপনি নিশ্চয়ই পড়েছেন রঙের গোলাম, পড়েননি? পড়িনি এ কথা বলতে কষ্ট হলো। ওর সাগ্রহ প্রশ্নভরা দৃষ্টির সামনে বললাম, নিশ্চয়ই। এরপরেই তিনি তাঁর উপন্যাসের পাণ্ডুলিপি দেখালেন। শোনাবো? হ্যাঁ, শোনান। এরপর একটু একটু করে তিনি পড়েন, আর আমি বসে বসে শুনি আর ঘাড় নাড়ি। আপনার কেমন লাগছে? ভালোই তো, ভালোই লাগছে। এদিকে বেলা যায় যায়। এতক্ষণে আমাদের বন্ধুদের আড্ডা বসে গিয়েছে, চা চলছে। আমি উসখুস করি আর ঘন ঘন বাইরের দিকে উঁকি মারি। তবে রামতারণ বাবুর কিন্তু সেদিকে দৃষ্টি নেই। তিনি তন্ময় হয়ে দরদের সুরে পড়ে চলেছেন ইন্দুমতির পাণ্ডুলিপি। আর আমি ভাবছি,
হঠাৎ উঠে দাঁড়িয়ে বলবো, আচ্ছা থাক, আমার না আজকে অনেকটা কাজ আছে। আবার ভাবি, না থাক, রামতারণবাবু কি মনে করবেন, তার চেয়ে শুনেই নি বসে, আর কখনো আসব না। এদিকে সন্ধে হয়ে এলো ক্রমে। রামতারণবাবু কাকে যেন হেঁকে বললেন একটা আলো দিয়ে যেতে, আর সেই সুযোগে আমি উঠে দাঁড়িয়ে বললাম, তাহলে রামতারণবাবু আজকে যাই। যাবেন? আগে হ্যাঁ, একটু দরকার আছে। কাল তাহলে কোন সময় আসবেন বলুন? সবটা শুনতে হবে তো, নইলে প্রকাশকদের কাছে বলবেন কি? কেমন লাগছে? চমৎকার। কাল তাহলে ধরুন ওই 3টে নাগাদ এখানে এসে চা খাবেন? কাল আসলে কাল আবার ভবানীপুরে আমার একটু কাজ ছিল। না না, তা হবে না। একটা বই আরম্ভ করে মাঝে ফাঁক দিলে ইমপ্রেশন কেটে যায়। একটা না শুনলে কি হয়? কাল আপনি আসুন, সময় খুব কম হাতে। হ্যাঁ ঠিকই। অগত্যা রাজি হতে হলো। পরদিনও গেলাম। সেদিন খাতা শেষ হয়ে গেল, আর রামতারণবাবু পড়ার শেষে খাতাখানা আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। বললেন প্রকাশক খুঁজে দিতে। তাহলে এবার একটু ভালো করে চেষ্টা করুন। হ্যাঁ, চেষ্টা করব। শুনলেন তো সবটাই। এই ধরনের বই আজকাল কেউ লিখতে পারে না মশাই, নিজের মুখেই বলছি। তা আপনি যাই ভাবুন, অথর হলেই হলো না। চেষ্টা করিনি তা নয়, সত্যি চেষ্টা করেছিলাম। প্রকাশকেরা হেসেই কথাটা উড়িয়ে দেয়, সোজা কথা শুনিয়ে দেয় অনেকে। কেন আমি বৃথা চেষ্টা করছি, ও বই চলবে না, ইত্যাদি ইত্যাদি। ওনারা বলেন এ লেখকের নাম তো বাজারেই নেই। এখন রামতারণবাবুর সঙ্গে দেখা করতেই আমার সংকোচ হয়। আমি এখন চা খাই অন্য একটা চায়ের দোকানে, গোলদিঘির ত্রিসীমানা মারাই না। কিন্তু একদিন তিনি আমার মেসে এসে হাজির। কি ব্যাপার, অনেকদিন আপনার দেখা সাক্ষাৎ নেই যে? না 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 না, সেরকম নয়। আপনি বসুন না, বসুন। আসলে আমার শরীরটা খারাপ, তেমন একটা বেরোই না। বইখানার কতদূর কি হলো বলুন দেখি। আসলে আমার ছোট নাতনির খুব অসুখ, কিছু টাকার বড় দরকার। কে কি বললে বলুন দেখি? একজনের সঙ্গে কথাবার্তা হচ্ছে। খাতা তারা নিয়ে নিয়েছে নাকি? না না, এ খাতা আমার কাছেই আছে। রামতারণবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। প্রকাশকদের বিশ্বাস নেই, তারা অনেক সময় ভালো বই পেলে মেরে দেয়, আমি যেন খুব সাবধানে কাজ করি, এরকম আরও অনেক উপদেশ দিলেন। এদিকে আমিও আরও 2-3 জায়গায় ঘুরলাম। একজন অনভিজ্ঞ লোক বই ছাপাবার ব্যবসা করতে এলো মুর্শিদাবাদ জেলা থেকে। আমার কাছে দিন কত ঘোরাঘুরি করল। সে বিশেষ কোনো গ্রন্থকারকে চেনেই না। আমার মুখে রামতারণবাবুর খ্যাতির কথা শুনল। ওর বাড়ির ঠিকানা দিয়ে আমি তাকে পাঠিয়ে দিলাম। 5-6 দিন কেটে গেল, দুজনের কারও সঙ্গে দেখা হয় না। ভাবলাম রামতারণবাবুর নৌকো এতদিনে ডাঙায় ভিড়েছে। আমি রামতারণবাবুর বাড়ি গেলাম। কে? ও আপনি? আমি বলি বুঝি সেই ভদ্রলোক। কার কথা বলছেন? ওই যাকে আপনি পাঠিয়েছিলেন। বেশ লোক, ভালো পাবলিশার। আচ্ছা, তা কি ঠিক হলো? বসুন, আমি কাপড় বদলে এসে আপনাকে সব বলছি। চা দিতে বলি? না, এত অবেলায় আপনি আসুন না। রামতারণবাবু ফিরে এসে আমার কাছে বসলেন, মনে খুব স্ফূর্তি। বেশ, এবার বলুন কি ঠিক হলো? এখনই আসবেন উনি, আজই টাকা দেওয়ার কথা। বাহ, কথা পাকাপাকি হয়ে গেল। কত টাকায় মিটল? 150 টাকা। বাহ বাহ, খুব ভালো। দুজনেই বসে রইলাম অনেকক্ষণ, কেউ এলো না। আমিও উঠে বাড়ি চলে এলাম।
সেই প্রকাশকটি আমার কাছে দুপুরের পরেই এসে হাজির। এ কি, আপনি ওখানে গেলেন না? আমিও গিয়েছিলাম, কতক্ষণ আমরা বসেছিলাম। না মশাই, ওর বই নেব না। সে কি, কেন? চলবে না, সবাই বারণ করছে। উনি সেকেলে লেখক, ওর বই একালে বিক্রি হবে না। আমি অনেক করে বোঝালাম, কিন্তু ফল বিশেষ কিছু হলো না। সেই যে সে চলে গেল, আমি আর তাকে কোনোদিন দেখিনি। এই ঘটনার পরে 2-3 মাস কেটে গেল। রামতারণ বাবুর আর কোনো খবর পাইনি। এমনকি সেই চায়ের দোকানেও তিনি আর আসেন না। প্রায় মাস 3 পরে একদিন আমি তার বাড়ি গেলাম। ঘরে গিয়ে দেখি রামতারণ বাবু মলিন বিছানায় শুয়ে চোখ বুজে রয়েছেন, কিন্তু তার চেহারা রোগীর মতো নয়, বেশ সৌম্য মূর্তি। পাশে একটা খবরের কাগজ, বোধহয় একটু আগেই পড়ছিলেন। বিছানার পাশে একটা বেঞ্চিতে ময়লা কাপড়ের ঘেরাটোপে পুরনো কয়েকটা বাক্স তোরঙ্গ, দেওয়ালে ক্যালেন্ডার থেকে কটা ছবি টাঙানো, বিছানার পাশে একটা ছোট্ট টুল। রামতারণবাবু আমায় সেখানে বসতে বললেন। তারপর, রামতারণবাবু কেমন আছেন এখন? ওই অমনি, বুড়ো বয়সের জ্বর, শরীরটা দুর্বল হয়ে পড়েছে। দেখে সত্যিই কষ্ট হল। সর্বত্র দারিদ্র্যের কালিমাখা হাতের ছাপ, আসবাবপত্রে, বিছানায়, এমনকি ছাড় পোকার ছোপ ধরা তক্তপোষেও। একথা সে কথার পর রামতারণবাবু বললেন, আচ্ছা, এক জুয়াচোরকে পাঠিয়েছিলেন মশাই, এই বলে গেল টাকা নিয়ে আসছি, তারপর আর এলোই না। ওমা, তাই নাকি? ও আমাকে ভেবেছে কি? হ্যাঁ, আমার এখানে সেই লাইব্রেরির দোলগোবিন্দ সেন একদিন 300 টাকা নিয়ে খোসামত করেছে একখানা ছোট্ট উপন্যাসের জন্য। এই 7-8 ফর্মা। ওর ভাগ্য ভালো যে 150 টাকায় ওকে বই দিতে রাজি হয়েছিলাম। তার বলতে তা বুঝলো না ও। রামতারণবাবুর ব্যথা কোথায় তা জানতে দেরি হয় না। আমি কোনো কথা না বলেই চুপ করে রইলাম। আপনার সঙ্গেও দেখা করেনি? কই না তো। আমি অম্লান বদনে মিথ্যে কথা বললাম। আহা, মুখ্য থাকার। ওর 14 পুরুষে কেউ প্রকাশক নয়। মুড়ি মিছরির যে এক দর করে, সে আবার প্রকাশক। অনেক পাবলিশার দেখেছি আমি, বুঝলেন? আমার এখানে ধন্না দিয়েছে। হ্যাঁ, বুঝলেন কিনা? নিশ্চয়ই, তা হবে না। কত বড় নাম আপনার। রামতারণবাবু আত্মপ্রসাদের প্রসন্ন হাসি হাসলেন। আপনারা বুঝবেন, কারণ আপনারা লেখেন নিজেরা। ভালো হোক মন্দ হোক, লেখেন তো। আমার রঙের গোলাম বইখানা পড়েছেন, দেখেছেন তো? ওর নাম চিরকাল থেকে যাবে, কি বলেন? হ্যাঁ, তার বলতে। জানেন, সেদিন এক বড় লোকের বাড়ি গিয়েছি, সেখানে আপনার ওই রঙের গোলামের কথা উঠল। কোথায় কোথায়? ওই বালিগঞ্জে। তারপর 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 ওরা বলল যে বইয়ের মতো বই নাকি ওটা একখানা। খুব ভালো বলছিল সবাই। বলতেই হবে মশাই, বলতেই হবে। এমন কৌশল করে রেখেছি ওর মধ্যে যে সব বেটাকে ভালো বলতে হবে। হ্যাঁ, কেঁদে ভাসিয়ে দিতে হবে শেষের দিকে। হ্যাঁ, কেমন? সে আর কি বলবো। ভগবান যেন আমায় ক্ষমা করেন। রামতারণ বাবুকে দেখে মনে হচ্ছিল তার রোগ অর্ধেক সেরে গিয়েছে। নিজের বইয়ের প্রশংসা বোধহয় বহুদিন তিনি শোনেননি। সেদিন একটু পরেই চলে এলাম। ওই দিন থেকেই কি জানি কি হলো, যখনই রামতারণবাবুর কাছে গিয়েছি তখনই মাঝে মাঝে তিনি জানতে চাইতেন
তার রঙের গোলাম সম্বন্ধে আর কোথাও কিছু শুনলাম কিনা। আমায় বলতেই হতো। কখনো তার প্রশংসা শুনে এলাম বালিগঞ্জের কোনো ক্লাবে, কোনোদিন ট্রেনে, কোনোদিন তরুণ সাহিত্যিকদের আড্ডায়, আবার কোনোদিনও বা আমার কোনো বান্ধবীর মুখে। এরপরেই তার অনুরোধ শুনতে হতো প্রায় প্রত্যেকবার। দেখুন না মশাই, বইখানার সেকেন্ড এডিশন যদি কেউ নেয়, একবার একবার উঠে পড়ে লাগতে হয়। এবার আপনি তো পড়েছেন, আপনি বলবেন তাদেরকে বুঝিয়ে। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, ঠিকই। ক্রমশ রামতারণ বাবুর কাছে যাওয়া আমার কমে গেল। এমনই হয়ে থাকে জীবনে। কিছু সময় ধরে এক একজন লোকের রাজত্বকাল চলে, সে সময় পার হয়ে গেলে সারা জীবনেও হয়তো আর সে লোকের দেখা মেলে না। দেখা মিললেও প্রথম আলাপের দিনের উৎসাহ খুঁজে পাওয়া যায় না। রামতারণ বাবুকে সেই চায়ের দোকানে অনেক দিন দেখিনি। দশ 11 বছর কেটে গেল। আমার নিজের জীবনেও কত পরিবর্তন ঘটে গেল। গ্রামে বাড়ি করেছি, মাঝে মাঝে আসি যাই, এই পর্যন্ত। একদিন হেদোর ধারের বেঞ্চিতে বসে একটু জিরোচ্ছি, পাশেই একজন বৃদ্ধ বসেছিলেন আমার আগে থেকেই। দু একবার চেয়ে দেখে লোকটিকে চিনতে পেরে আমি একেবারে বেঞ্চি ছেড়ে প্রায় লাফিয়ে উঠলাম। আরে, রামতারণ বাবু যে! চিনতে পারছেন? রামতারণ বাবু খুব বুড়ো হয়ে গিয়েছেন, চেহারাও অনেক বদলে গিয়েছে। আমার মুখের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন, ও আপনি? আবার ওর পাশে বসে পড়ি। এতদিনের অদেখা, অনেক কথাবার্তা হলো। ওঠার সময় বললেন, চলুন না আমার বাসায়, সেই ভীম ঘোষ লেনেই আছি, ওখানেই তো বহু বছর কাটলো, এখন আর কোথায় বা যাব? আপনি তো ভুলেই গিয়েছেন একেবারে। চলুন চলুন। গেলাম সেই পুরনো বাড়িতে। সেই পুরনো দিনের আসবাবপত্র একই রকম আছে, এমনকি দরজার সামনের সেই বেঞ্চিখানা পর্যন্ত। পরিবর্তনের মধ্যে এই যে রামতারণ বাবু একটু স্থবির হয়ে পড়েছেন, নিজেও তুললেন সে কথা। আর তেমন হাঁটাহাঁটি করতে পারি না, হেঁদোটাতে গিয়ে বসি বিকেলটাতে, যাবই বা কোথায়? গেলেই তো পয়সা খরচ, যা টানাটানির সংসার। আচ্ছা, আপনার বড় ছেলে কোথায় কাজ করছে? সে তো নেই, আজই 8 বছর। কি বলছেন? ওই ছোট ছেলেটা কি একটা চাকরি করে, রেশন পায়, তাতেই কোনো রকমে চলছে। কিছুক্ষণ চুপ করে রইলাম। কি আর বলবো? ও, ভালো কথা। আমি ওর মুখের দিকে চাইলাম। আমার রঙের গোলামের কথা আজকাল কেমন শোনেন টোনেন? লোকে বলছে কি আধুনিক জেনারেশনের মতো কি? ওরা ওটা বুঝতে পারবে? ওদের জন্যই কিন্তু ওটা লেখা। আমরা হচ্ছি অথর। বইয়ের কথা লোকে কি বলে না বলে সে তো আর আপনাকে বোঝাতে হবে না। হ্যাঁ, আপনিও তো একজন অথর। শীর্ণকায় অতি বৃদ্ধ ঔপন্যাসিক আমার সামনে, মিথ্যা গল্প ফাঁদি। হ্যাঁ, মনে পড়ল, সেদিন ট্রামে দেখি আপনার বই নিয়ে 2 ভদ্রলোকের মধ্যে ঘোর তর্ক লেগেছে। কলেজের ছেলে বলেই কিন্তু মনে হলো দুজনেই কিন্তু আপনার লেখার খুব ভক্ত। হতেই হবে যে,
ওর মধ্যেই এমন কৌশল করা আছে, কেঁদে ভাসিয়ে দিতে হবে শেষের দিকে। হ্যাঁ, তা ভালো কথা, ওর সেকেন্ড এডিশনটার জন্য একটু খাটতে হচ্ছে আপনাকে, তাই না? হ্যাঁ, চেষ্টা করব। আপনাকে বলবো না তো আর কাকে বলবো বলুন? অথরস্য অথরগতি, হ্যাঁ, নাম করা বই বাজারের। তাহলে একটু দয়া করে। শীর্ণ হাত দুখানা দিয়ে রামতারণ বাবু সাগ্রহে আমার ডান হাতটি আবার চেপে ধরলেন। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প রামতারণ চাটুর্যে, অথর, প্রযোজনা শান্তনু চ্যাটার্জি, গল্প পাঠে সৌমিক মৈত্র, দেবব্রত ব্যানার্জি, পাবলিশার রামতারণ বাবু ও সূত্রধার আবহ দেবব্রত ব্যানার্জি, শব্দগ্রহণ দাস, সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ চরিত্রে গোপাল দাস, সূত্রধার, পোস্টার অলিপা, পরিচালনায় গল্পের অডিও রূপান্তর এবং গল্পের সমগ্র পরিচালনা এবং সমস্ত চরিত্র লেখকের সৌভিক কল্পনাপ্রসূত। সাহা, বাস্তবের সঙ্গে কোনো গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনা কল্পনাপ্রসূত। এই অডিও পরিবেশনা বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রাষ্ট্র, এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। ব্যবহার করা অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোন রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরো অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।